আমরা কি বেঁচে আছি? চলো একটু জানাও। বেশিক্ষণ না, আমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট, সত্যি কথা এখান থেকে পড়াও কম, চ্যাপ্টারও ছোট। ওকে, বেঁচে আছো আলহামদুলিল্লাহ। এই তো দেখো, জীবন যুদ্ধে এইটাই হলো দরকার। জীবন যুদ্ধে কি, এই বেঁচে থাকাটাই দরকার। সাবাস। শেষ, সমস্যা নেই সমস্যা নেই। শোনো, বেঁচে থাকার পর আবার আমরা সরি, মানে যদি যারা যারা অর্ধেক হাফ ডেড হয়ে গেছো তারা টেনশন নিও না, ফুল ডেড হয়ে আবার বেঁচে উঠতে পারবা, কোনো সমস্যা নেই ক্লাস সাথে সাথে। হ্যাঁ 4 ঘন্টা প্লাস ক্লাস হয়, হ্যাঁ অবশ্যই, বাট ওই যে বায়োলজির ক্ষেত্রে আসলে এতক্ষণে এত একটু কষ্টকর, তাই না? এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের মনে তো, ভাই আপনি এত কি পড়ান, আর ভালো লাগে না ভাই, শেষ করেন, তাই না? ওকে, তো সমস্যার কিছু নাই। আলটিমেটলি জীবন যুদ্ধে হতাশা থাকবেই, তাই বলে কি আমরা হতাশ হবো? হতাশ হইতে পারো, হয়ে আবার ঠিক হইতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ এখন আমরা চ্যাপ্টার 5 পড়ে ইনশাল্লাহ শেষ করবো। আর বেশি স্লাইড নাই আমাদের, অনেক দূর আমরা আগাই ফেলছি, অনেক দূর, আসলে অনেক দূর আগাইছি। 4 আওয়ার প্লাস ক্লাস করেছি, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো সাবাস, তুমি দেখলে অভিজ্ঞতা আছে, সেরা। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা আবার আগানো শুরু করি। জীবন যুদ্ধে তোমাদের কোনো কাহিনী আছে? আমরা বেশিক্ষণ না, 1 মিনিট টাইম নিচ্ছি। কারো কোনো জীবন যুদ্ধের কাহিনী আছে যে ভাই আর ভাল লাগে না, পড়াশোনা ছাইড়া দিব, কারো এরকম লাগতেছে? ম্যাথ ক্লাস অনেক লং করেছি, হ্যাঁ ম্যাথ ক্লাস আসলে লং করতে হয়, উচিত, তাই না? মেন বইয়ের দাগানো বই পড়তে হবে কিনা, দেখো ভার্সিটির জন্য কিন্তু আমাদের আসলে অত বেশি দরকার হবে না। তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, দেখবা যে অনেক কিছুই কিন্তু মানে এত বেশি ডিটেলসে আসে না, ঠিক আছে? তো এই জন্য আসলে মানে মেডিকেলের দাগানো বই যেটা, সেটাতে ফলো না করাটা আমার কাছে মনে হয় বেস্ট। মানে না করা বলতে কি, তুমি দেখতে পারো, দেখতে অবশ্যই আমি বাধা দিব না, বাট এমন যাতে না হয় বেশি পড়তে যে ওভার এক্সস্টেড হয়ে যাচ্ছে, এমন যাতে না হয়। কারণ এখানে আসলে যে রকম প্রশ্ন আসে সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে, এটা হলো মেইন কথা, এটা বোঝার চেষ্টা করো। ওকে, ওকে ঠিক আছে। যাদের যাদের মনে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যাবা, কোনো সমস্যা নাই। জাস্ট খালি আম্মুরে যাই একটু বলো যে আম্মু আমি সন্ন্যাসী হতে চাই, বাকিটা আম্মুই দেখতে পারবে, ঠিক আছে? বাকিটা আম্মুই দেখে নিবে, এটা নিয়ে আমার টেনশন নেই। আন্টির উপর আমার পূর্ণ আস্থা আছে যে আন্টি তোমার সাথে কি করবে। আসলে কি এত ইনফরমেশনে পরীক্ষা লিখে আসতে পারো? ইনশাল্লাহ অবশ্যই পারবা। তোমার সিনিয়ররা যদি পেরে থাকে, ইনশাল্লাহ তোমার পরবর্তী জুনিয়ররা যদি পেরে থাকে, অবশ্যই তুমিও পারবা। টেনশন নিও না। এখন পড়তেছো মনে হইতে যে হাই হাই ভাই এ কেমন কথা। ওকে, এটা হলো কি, আমরা এই যে এখন মেডিকেলে পড়তেছি, আমাদের এমন হয় পরীক্ষার আগে, বুঝছো? পড়ার পর মনে হয় আমি তো কিছুই পারি না, পরীক্ষা দিয়ে কি লিখবো। মানে এটা শুধু তোমার না, মানে যুগে যুগে এটা পরীক্ষার ধর্মই এটা, যে মনে হবে পড়ার পরে মনে হবে যে হাই হাই এ তো কিছুই পারি না আমি। সেটা নিয়ে ভয় পেও না। এটা মনে হওয়া মানে তুমি ঠিক লাইনে আসো, একটু পরিশ্রম করো, তাহলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? এটা হলো কথা। দাগানো বই গ্রিন আর অরেঞ্জ, অরেঞ্জ মানে হলো বেশি গুরুত্বপূর্ণ, আর গ্রিন মানে একটু কম গুরুত্বপূর্ণ। চলো, আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, আর 40 মিনিটস হোপফুলি। চলো আমরা তাহলে একটু শুরু করি। ওকে, চলো তাহলে আমরা আগে যাই। ইনশাল্লাহ ডিউতে তোমরা চলে আসলে তখন ইনশাল্লাহ দেখা হবে, পাশের ক্যাম্পাসে আসি, ইনশাল্লাহ দেখা হবে। চলো তাহলে আগে যাই আজকের পড়াশোনায়। শ্বসন, তাহলে আমরা শ্বসনের মধ্যে মোটামুটি তোমরা বেশিরভাগটাই পারো। আমরা একটা ছোট্ট, আমরা একটু অ্যানিমেশনটা দেখে আসি। এই যে রেসপিরেটরি, আমাদের এখান থেকে যেটা বেস্ট হবে, এই যেটা দেখি আমরা, এই তো এটা, আর এটা ভয় পাবো না আমরা। ওকে, না এটা না, ওইটাই বেটার ছিল। তাহলে একটু জাস্ট এখান থেকে একটা ছোট্ট জিনিস দেখানোর জন্য আসছি, আর কিছুই না। কারণ এটা তোমরা পারো, এটা নিয়ে কোনো আমাদের এক্সট্রা হেডেক নাই। জাস্ট এই যে দেখো, এই যে লোকটার ক্ষেত্রে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ কিনা, আমরা জাস্ট এখানে দেখো আমাদের এই দেহের, মানব দেহের এই শ্বসনতন্ত্রকে 3টা ভাগে ভাগ করতে পারি, তাই না? 3টা ভাগের মধ্যে প্রথম ভাগটা খেয়াল করে দেখো। এই যে এয়ারটা নাক দিয়ে ঢুকবে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এই যে লাইরিংস পর্যন্ত, এই পর্যন্ত অংশটাকে আমরা বলি হলো বায়ু পরিবহন ও ত্যাগ অঞ্চল। মানে ওদের জীবনের উদ্দেশ্য হলো এয়ার নেওয়া, এয়ার ছেড়ে দেওয়া, এয়ার নেওয়া, এয়ার ছেড়ে দেওয়া, ঠিক আছে? কি কি আছে, যে নাক দিয়ে ঢুকবে, নাকের গহ্বর আছে, আমাদের পিছন দিক দিয়ে হলো আমাদের ল্যারিংস বা ষড়যন্ত্র আছে, এই পর্যন্ত। এরপর থেকে মূলত আমাদের শুরু হয় কি, এই যে এখান থেকে আমাদের শুরু হবে হলো আমাদের ট্রাকিয়া শুরু হবে, আদার যা যা আছে পরবর্তীতে। বাট আমাদের এখানে কি হয়, 3টা অঞ্চলে ভাগ করতে পারি আমরা। তাহলে 3টা অঞ্চলের মধ্যে শুরুটা এই যে দেখো, বায়ু গ্রহণ আর ত্যাগ। মনে রাখবো কোন পর্যন্ত, এটা দেখো
এই যে ষড়যন্ত্র পর্যন্ত, এটা একটু মাথায় রাখো, এই ষড়যন্ত্র কিন্তু ওই ষড়যন্ত্র না যেটা তুমি ভাবতেছ, ষড়যন্ত্র পর্যন্ত। পরীক্ষায় এটা ভুল হইতে পারে, আসবে কি নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অংশ, নিচের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ নয়। তো ষড়যন্ত্র হলো শেষ অংশ নয়, ঝামেলা হয়ে যায়। তারপরে কি আছে, এরপরে হলো বায়ু পরিবহন করে হলো আমাদের শ্বাসনালী, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিওল, মানে ব্রঙ্কিয়াস আর ব্রঙ্কিওল গুলা, আর লাস্টে শ্বসন অঞ্চলের মধ্যে বাকিগুলো আছে, যা যা আছে এগুলা আমরা আস্তে আস্তে সামনে সবই শিখবো। এখানে মেন কথা এই জিনিসগুলো ভুল করো না, যে কোন জায়গায় শ্বসনে কে আছে, সরি পরিবহনে কে আছে, গ্রহণ ত্যাগে কে আছে, শ্বসনে কে আছে, শিখবো কি দিয়ে, জাস্ট লাস্ট লাইন গুলো মাথায় রাখবো। এখানে প্রান্তীয় দিয়ে শেষ হয়েছে, এখানে শ্বসন দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আগে যাই। শ্বসনতন্ত্রের মধ্যে চলো আমরা এখান থেকে কিছু শিখি। এখান থেকে তাহলে এই যে শুরুতে দেখো, এই যে এখানে আমাদের শুরুতে গ্যাস ঢুকে, বায়ু ঢুকতেছে, এই বায়ু ঢুকে যে অঞ্চল দিয়ে তাকে আমরা বলি হলো আমাদের সম্মুখ নাসারন্ধ্র। তাহলে একদম শুরুতে থাকবে আমাদের সম্মুখ নাসারন্ধ্র। এরপরে দেখো এই জায়গায় একটা ছোট্ট অংশ থাকে, এই ছোট্ট অংশটাকে আমরা বলি হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের কাজ হলো মূলত ঝাড়ু দেওয়া, এটার মধ্যে মূলত আমাদের লোম থাকে। ভেস্টিবিউলের কাজ কি ভাইয়া? ঝাড়ু দেওয়া। এই লোমগুলা কই থাকে? মূলত ভেস্টিবিউলের মধ্যে এই লোমটা থাকে, যেটা আমরা ওই যে আয়নাতে দেখতে পাই যে লোম, এই লোমগুলো মূলত ভেস্টিবিউলে থাকে। তারপরে কি থাকে দেখো, এই যে পরের যে বড় একটা অংশ, বড় একটা ক্যাভিটি বা গহ্বরের মতো, এটাকে আমরা বলি হলো নাসা গহ্বর। এই নাসা কিন্তু আবার ভাইবো না যে ভাই মহাকাশের নাসা, এই নাসা হলো নাকের নাসা। ওকে, তাহলে এটা হলো নাসা গহ্বর। তাহলে কি থাকতেছে দেখো, সিকোয়েন্সটা প্লিজ মনে রাখো। সম্মুখ নাসারন্ধ্র, এরপরে ছোট্ট একটা অংশ, ওই যে মনে রাখবা আমি কি দেখি, লোম দেখি, লোম হলো ভেস্টিবিউলে, যেটা দেখি না সেই গহ্বরটা হলো নাসা গহ্বর। এরপরে আরেকটা ছোট্ট ছিদ্র থাকে, এই যে ছোট্ট ছিদ্র, এইটাকে আমরা বলি হলো পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ হলো সামনে, আর এখানে থাকবে হলো পশ্চাৎ নাসারন্ধ্র, যেটার আরেকটা নাম হলো কোয়ানা, যেটাকে আমরা আরেকটা নাম দিই কি, কোয়ানা বলে ডাকি। তো এটা একটু মনে রাখবো, এটাকে আমরা বলি কোয়ানা। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত হইলো। এখন আর কি লাগবে, এই নাসা গহ্বরের মধ্যে আর যাই শিখো আর না শিখো, একটা জিনিস মাস্ট, একটা জিনিস মাস্ট শিখতে হবে। এই যে আমরা ঘ্রাণ নেই, আমরা কি আউট অফ নোওয়্যার ঘ্রাণ নেই না, কিন্তু আমাদের অবশ্যই একটা মেকানিজম আছে, একটা কার্যকারিতা আছে ঘ্রাণ নেওয়ার জন্য। সেই কার্যকারিতাটা কি, এখানে থাকে একটা কোষ যার নাম হলো অলফ্যাক্টরি কোষ। এই অলফ্যাক্টরি কোষের কাজ হলো আমাদের দেহে এই যে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করা এবং এই উদ্দীপনাটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেওয়া। তাহলে অলফ্যাক্টরির কাজ কি, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ এবং মস্তিষ্কে নিয়ে যাবে। এই নামটা অবশ্যই জেনে রাখতে হবে, অলফ্যাক্টরিটা মাস্ট লাগবে। এর পরের দুইটা হলো নাইস্ট্রুনো, এর পরের দুইটা হলো নাইস্ট্রুনো। যেমন আর থাকবে আমাদের কিছু সিলিয়ারি কোষ, মানে কিছু সিলিয়া যুক্ত, সিলিয়া মানে ঝাড়ু, সিলিয়া মানে লোমের মতো ঝাড়ু। তাহলে কিছু সিলিয়া যুক্ত কোষ থাকবে, আর কিছু থাকবে মিউকাস যুক্ত বা মিউকাস ক্ষরণকারী কোষ। মিউকাস মানে হলো আমাদের শ্লেষা, যেটা নাকের যে নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এই পানি থেকে আসে, এই মিউকাস থেকে আসে। নাকে থেকে যে ঝরঝর করে পানি পড়ে সেটা হয় মিউকাসের কাহিনী। ওকে, তাহলে এই তিনটা কথা অবশ্যই জেনে রাখবো, মেইনলি যে অলফ্যাক্টরিটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, তাহলে এই পর্যন্ত গেল। এরপরে আমাদের আসলে এখানে কাজ নেই, এরপরে কি কি থাকে জাস্ট একটু বলে যাই। এরপরে আমাদের এই যে এখানে থাকে আমাদের হলো গলবিল, তারপরে হলো আমাদের এই যে এইটা হলো আমাদের এই যে এই অংশটুকু আমাদের ষড়যন্ত্র, তারপরে ধরো এই জায়গাটা আমাদের ট্রাকিয়া এন্ড আদার্স। এরপরে এগুলো আদার্স আমরা একটু পরে দেখবো, বাট আপাতত এই পর্যন্ত দেখলেই হবে। তাহলে এদের কাজগুলো যদি আমরা দেখি, দেখো নাসা গহ্বরের কাজ অলরেডি বলেছি, মুখ গহ্বর না, মূলত নাসা গলবিল থাকে, এখানে নাসা গলবিল থাকে। এটা তেমন ইম্পর্টেন্ট না, ষড়যন্ত্রটা ইম্পর্টেন্ট। সো ষড়যন্ত্র শিখতে হবে। এটার কাজ মূলত প্রধান কাজ হলো ভয়েস তৈরি করা বা শব্দ তৈরি করা, প্রধান কাজ শব্দ তৈরি করা। ট্রাকিয়ার কাজ হলো বায়ু পরিবহন, বায়ু পরিবহন মূল কাজ, আমরা একটু পরে দেখবো, পরে প্রত্যেকটা ডিটেলস আছে। ডায়াফ্রামটা কি, ওকে এইটা ইম্পর্টেন্ট একটু। ডায়াফ্রামটা হলো প্রথম কথা, এটা একটু মাথায় রেখো, এটা একটা ঐচ্ছিক পেশি, যদিও আমরা এটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না, কিন্তু ওর কাজে কর্মে ও একটা গঠনগতভাবে একটা ঐচ্ছিক পেশি। ক্লিয়ার? ডায়াফ্রামটা কি করে, এটা হলো বক্ষ গহ্বর বা বুকের খাঁচা, এই যে আমাদের বুক আছে না, বক্ষ গহ্বর ও উদর গহ্বরের
মাঝে বিদ্যমান, এই দুইটা পর্দা মাঝখানে বিদ্যমান, মাঝে বিদ্যমান পেশিবহুল পর্দা, পেশিবহুল পর্দা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখো, আমাদের উপরেরটা হলো বুকের গহ্বর বা বক্ষ গহ্বর, নিচে হলো পেট, এদের মাঝখানে এখানে একটা যে পর্দা থাকে সেই পর্দাটাকে আমরা বলি ডায়াফ্রাম। সংজ্ঞাটা লাগতে পারে, অনেক সময় আসতে পারে ডায়াফ্রাম কি, সেই জন্য শিখে রাখতে হবে। আর এখানে অবজেক্টিভ আসতে পারে ডায়াফ্রাম কোন ধরনের পেশি, অ্যান্সার হলো ঐচ্ছিক পেশি। ক্লিয়ার? আর কি আছে এখান থেকে দেখো, এরপর এগুলো যদি আমরা পরে পড়বো। আরে ওকে, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, ফুসফুস, প্লিউরা, সবগুলো ইনশাআল্লাহ আমরা সামনে আস্তে আস্তে শিখবো। সো আলাদা করে এখানে প্রধান কাজ লিখার তেমন দরকার নাই। চলো তাহলে আমরা এর পরে যাই। এরপর আমাদের কি আছে দেখো, ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র কি আমরা অলরেডি দেখেছিলাম, এই যে আমাদের গলার এখানে এই জায়গায় যে অংশটা থাকে সেটাই ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র কি দিয়ে তৈরি দেখো, তরুণাস্থি দিয়ে তৈরি, যার মধ্যে থাইরয়েড তরুণাস্থি থাকে। ওই যে অ্যাডামস অ্যাপেল কথা বলেছিলাম, থাইরয়েড তরুণাস্থি আমরা দেখেছিলাম না, যে হাইওয়েড বোনের নিচে, হাইওয়েড বোনের নিচে এই থাইরয়েড তরুণাস্থিটা হলো সবচেয়ে বড়, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে বড়টা হলো হাইওয়েড, এটা হলো পুরুষের সামনে উঁচু হয়ে থাকে, যাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এই দুইটা শিখে রাখতে হবে, সবচেয়ে বড় আর অ্যাডামস অ্যাপেল। এরপরে এপিগ্লটিস থাকে, যেটা হলো উপজিহ্বা বলা হয়, এর কাজ আছে একটা। ওকে, এপিগ্লটিস জিনিসটাকে একটু দেখি আমরা। এই যে আগের ছবিতে যাই আমরা, দেখো এই যে এই ছবিতে খেয়াল করো, আমার এই যে ব্ল্যাক কালারটা, এইটা হলো এপিগ্লটিস, এইটা হলো আমাদের এপিগ্লটিস। কি হয় যখন আমরা খাবার খাই, যখন আমরা খাবার খাই তখন এই এপিগ্লটিসটা এদিকে এসে বন্ধ করে দেয়। এপিগ্লটিসটা কিভাবে থাকে দেখো, এই যে এইভাবে থাকে, এটা আমাদের, এটা আমাদের এই অংশটা, এই যে এই হোয়াইট কালারটা চিন্তা করো, এপিগ্লটিসটা যখন আমরা খাবার খেতে নিই ঠাস করে এই যে বন্ধ করে দিয়েছে, যার ফলে খাবার আর শ্বাসনালীতে ঢুকতে পারে না, ফুসফুসে যেতে পারে না। তুমি একটু খেয়াল করবা, যখন আমরা খাবার গিলি, খাবার যখন গিলে ফেলি তখন কি কখনো শ্বাস নিতে পারো বলতো? খাবার যখন আমরা গিলে ফেলি তখন কি আমরা কখনো শ্বাস নিতে পারি, কি মনে হয়? এই তো আমরা কিন্তু পারি না। কেন পারি না জানো? কারণ যদি এরকম চলে যায় ফুসফুসে খাবার গেলে ইনফেকশন হয়ে আর একদম পুরো মানে ওই যে পটল তোলার মতো অবস্থা হয়ে যাবে। সো এটা যাতে না হয় তার জন্য এপিগ্লটিস সাথে সাথেই চেষ্টা করে অফ করে দিতে। ক্লিয়ার? এখন কখনো ঝামেলা হয়, যেমন বাই এনি চান্স তুমি কথা বলতে বলতে খাচ্ছ, তখন ওই যে ওই কন্ট্রোলটা এত বেশি ভালো মতো না থেকে দেখবা খাবার ঢুকে যায়, তখন আমাদের বডি কি করে, সাথে তোমাকে মেরে ফেলে না। আমাদের বডি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, একদম পুরো ইনবিল্ট ডিফেন্স মেকানিজম আছে। সাথে সাথে আমাদের বডি বলে হায় হায় কাশি দিতে হবে, ও তখন সাথে সাথে নার্ভাস স্টিমুলেশন ভ্যাগাস নার্ভের মাধ্যমে কাশি দিয়ে ফেলে, যার ফলে খাবারটা আর ফুসফুস পর্যন্ত যায় না, রাদার বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে খাবারটা বের হয়ে যায়। তাহলে এপিগ্লটিসের কাজ আমরা বললাম, এটা কি করে, এটা যে বন্ধ করে দেয়। তাহলে এটা হলো কি করে, খাদ্য গ্রহণের সময়, খাদ্য গ্রহণের সময় শ্বসন পথ বন্ধ করে। ঠিক আছে, আর কি হতে পারে দেখো, এই ভোকাল কর্ড নামের মধ্যে, ল্যারিংস মানে ষড়যন্ত্র, স্বর তৈরি করে, খুব ইম্পর্টেন্ট কাজ। এর মধ্যে ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড কি জাস্ট 6টা থাকে, এটা মাথায় রাখো, এটা একটা রজ্জুর মতো বা কর্ডের মতো বা রশির মতো অংশ, শব্দ তৈরি করে এখান থেকে মূলত। আর এটার কাজ হলো এই যে এই শব্দ তৈরি করা, এই জন্য এটাকে বলা হয় অনেক সময় ভয়েস বক্স বলা হয়। এই শব্দ তৈরি করে বলে ওকে কি বলা হয়, ভয়েস বক্সও বলা হয়, নামটা জেনে রাখবো। আসি ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে দেখো ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কর্কট, অত বেশি ইম্পর্টেন্ট না, লাগবে এখানে 15 থেকে 20টি তরুণাস্থি থাকে, যেটা সি আকৃতির হয়। তরুণাস্থি গুলো কেমন কেউ বলতে পারবা? এটা কি দেখি কার মনে আছে, এটা কি হায়ালিন বা স্বচ্ছ, নাকি স্থিতিস্থাপক বা ইলাস্টিক, নাকি এটা শ্বেত বা হোয়াইট ফাইব্রাস, নাকি এটা হলো ক্যালসিফাইড বা চুনময়? বলো তো কেমন তরুণাস্থি এটা? ওকে, আলজিভের কাজ কি? আলজিভ হলো নাসা গহ্বরকে অফ করে দেয়, তার জন্য খাবার নাকে যেতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু প্রথমে স্বচ্ছ বা হায়ালিনের মধ্যে এক্সাম্পল ছিল। ঠিক আছে, শ্বাসনালী ছিল হায়ালিন, তাহলে এটা হলো হায়ালিন বা স্বচ্ছের মধ্যে ছিল। সি আকৃতির অর্ধবলয়, সেটা নামটা জেনে রাখবো, 15 থেকে 20টা, এই কথাগুলো লাগবে। এখন এই শ্বাসনালী বা ট্রাকিয়া থেকে পরবর্তীতে কি হয় আমরা যদি একটু দেখি, এই যে ব্রঙ্কিয়াল বৃক্ষই আমরা দেখবো। আসো এখানে আমরা একটু দেখি,
তাহলে আমরা প্রথমে একটু ফুসফুস আঁকার চেষ্টা করি। ধরে নেই আপাতত যে এইটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, তারপরে ধরো এই যে এখানে একটা ফুসফুস। ওকে, দুইটা কি সেম সাইজ এন্ড শেপ হয়েছে? ঠিক আছে, তাহলে দেখো এই যে ফুসফুসের মধ্যে যেটা আমাদের, এটা ডান দিক এটা বাম দিক, তো ডান ফুসফুস দেখা যায় এরকম 3টা অংশে বিভক্ত, বাম ফুসফুস দেখা যায় এরকম জাস্ট 2টা অংশে বিভক্ত। ঠিক আছে, কয়টা ভাইয়া? এই দিকের বলবো লোব, তাহলে এখানে হলো 3 লোব আর এখানে হলো 2 লোব। এরপর এই প্রত্যেকটা লোব মানে খণ্ড, লোব মানে জাস্ট খণ্ড, এই প্রত্যেক খণ্ডের আবার ছোট ছোট উপখণ্ড আছে, সেটাকে আমরা বলি সেগমেন্ট। তাহলে 3 লোবের মধ্যে দেখা যায় 10টা সেগমেন্ট থাকবে, আর এই 2 লোবের মধ্যে দেখা যায় হলো 8টা সেগমেন্ট থাকবে। অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা এই সেগমেন্ট কয়টা আর কয়টা লোব, এবং এই লোব সেগমেন্টের মধ্যে অনেকগুলো লোবিউল থাকে। সো লোবিউল নিয়ে আমাদের হেডেক নাই, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। এখন এরা যায় কিভাবে? ধরো এই যে ট্রাকিয়াটা আসলো, এই যে আমাদের ট্রাকিয়াটা আসলো, ট্রাকিয়াটা এসে যখন প্রবেশ করবে, এই যে দেখো ট্রাকিয়াটা এসে এখান দিয়ে প্রবেশ করতেছে, এই যে প্রবেশ করলো, এই যে প্রবেশ করলো, যেই জায়গা দিয়ে প্রবেশ করে এটাকে আমরা বলি হলো হাইলাম। হাইলাম দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করার পর দেখো এই যে ব্রঙ্কাসটা, এই যে প্রথম যে অংশগুলো এদেরকে আমরা বলি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের মধ্যেও তরুণাস্থি থাকে, এদেরকে আমরা বলি হলো প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে প্রথম যে ব্রঙ্কাসটা তৈরি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলতেছি প্রাইমারি ব্রঙ্কাস। তার মানে ট্রাকিয়া থেকে হলো প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে যাবে, কয়টা ভাগ হবে? যতগুলা লোব ততগুলা জায়গায় যাবে, যতগুলা লোব ততগুলা জায়গায় যাবে। তাহলে এদেরকে আমরা কেমন ব্রঙ্কাস বলবো বলতো? ও এটা, হ্যাঁ এটা হলো ডান, এটা ডান, এটা বাম, বলতো। এরপরে এটা যদি প্রাইমারি ব্রঙ্কাস হয় পরেরটা কি হবে বলো? এটা যদি প্রাইমারি হয় পরেরটা কি হবে? সেকেন্ডারি ব্রঙ্কাস, তাই না? তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, এরপরটা হলো আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস, বা যেহেতু এটা লোবে গিয়েছে সেকেন্ডারি ব্রঙ্কাসকে তাই আমরা আরেকটা নাম বলি, এটাকে আমরা বলি লোবার ব্রঙ্কাস। এটা হলো লোবার ব্রঙ্কাস। তারপরে কি হবে ভাইয়া? লোবার থেকে এটা আরো ভাগ হবে, এই যে আরো অনেকগুলা ভাগ হবে। কেমন ভাগ? সেগমেন্টে চলে যাবে, প্রত্যেকটা সেগমেন্টে চলে যাবে, প্রত্যেকটা সেগমেন্টে চলে যাবে। এদেরকে আমরা বলি টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে এই যেগুলো হলো ব্রঙ্কাসের কাহিনী। ব্রঙ্কাসের পর কি আছে আমাদের? ব্রঙ্কাস থেকে হলো ব্রঙ্কিউল তৈরি হবে। তাহলে এই যে দেখো, এরপরে আমরা টার্মিনাল এখান থেকে দেখি, এই ব্রঙ্কাস থেকে তৈরি হবে হলো ব্রঙ্কিউল। কি ব্রঙ্কিউল তৈরি হবে? একটু যদি পাশে দেখি আমরা, ব্রঙ্কাস থেকে টার্মিনাল ব্রঙ্কাস, সেখান থেকে আমাদের ব্রঙ্কিউল তৈরি হবে। ব্রঙ্কিউল কি ব্রঙ্কিউল? চলো দেখি। প্রথম যেটা আসবে সেটা হলো আমাদের শ্বসন ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। তারপরে আমাদের হলো অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। তারপর হলো অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, আর অ্যালভিওলাস। ওকে, এই পরের অংশটা পুরাটাই নাইস টু নো, ঠিক আছে? এটা হলো জাস্ট দেখে রাখতে পারো, বেটার। জাস্ট যেহেতু তোমরা শিখতেছো সেজন্য দিয়ে রাখা। শিখতে হবে মেইনলি কোনটা? সেগমেন্ট কয়টা, লোব কয়টা, এটা মাস্ট লাগবে। আর এদিক থেকে প্রাইমারি থেকে হয়, ট্রাকিয়া থেকে, এই কথাগুলো লাগবে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই একটু শিখে রাখার চেষ্টা করবো আমরা, মানে যদি পারি আর কি, নাইস টু নো। বাট এই বাম দিকেরটা অবশ্যই শিখে রাখবা। ওকে, সামনে যদি এখন আগে যাই, তাহলে এখন দেখো এখান থেকে আমাদের এই শ্বসন বৃক্কের জাস্ট এইটুক সিকোয়েন্সটা যদি পারো একটু দেখে রাখবো। তার সাথে আরেকটা কথা যদি পারো একটু দেখে রাখবা, যে এই যে ব্রঙ্কাসের মধ্যে আর ব্রঙ্কিওলের মধ্যে, ব্রঙ্কাসের মধ্যে কিন্তু তরুণাস্থি থাকে, ব্রঙ্কাসের মধ্যে তরুণাস্থি থাকবে। কিন্তু আমরা যদি বলি ব্রঙ্কিওল মানে কি ব্রঙ্কাসের ছোট ভাই, এই ব্রঙ্কিওল গুলার মধ্যে কিন্তু তরুণাস্থি নাই, ঠিক আছে? তাহলে তরুণাস্থি ব্রঙ্কাসে থাকে, ব্রঙ্কিওলে থাকে না, এটা একটু মাথায় রাখবো। চলো সামনে আগে যাই। এখন দেখো আমাদের পড়া হয়েছে রেসপিরেটরি ইউনিট মানে শেষ দিকে যা শিখেছো, একদম শেষ অংশগুলোকে আমরা বলি শ্বসন থেকে শুরু করে এই পুরাটাকে আমরা বলি রেসপিরেটরি ইউনিট। যারা কিনা আমাদের কি করে কন্ডাকশন শেষ, রেসপিরেটরি ইউনিট মানে কি শ্বসন অঞ্চলে যারা আছে,
যারা শ্বসন অঞ্চলে আছে তাদেরকে আমরা বলি রেসপিরেটরি ইউনিট। রেসপিরেশন মানে তো শ্বসন। তাহলে কারা কারা আছে দেখো, এই যে টার্মিনালের পর থেকে যারা আছে, শ্বসন ব্রঙ্কিউল থেকে শুরু হবে। তার মানে কে কে আছে দেখো, তার মানে ও আছে, ও আছে, ও আছে, তার মানে শুধুমাত্র প্রান্তীয় ব্রঙ্কিউল নাই। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে দেখো, ষড়যন্ত্রে থাকে, একটু আগেই তোমরা বলেছো। তারপরে মানুষের ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা, এটা হলো আমাদের ওকে এটা হলো অ্যাডামস অ্যাপেল বা থাইরয়েড কার্টিলেজ। ষড়যন্ত্রের ভেস্টিবুলের পর অংশ কোনটা, ন্যাসা গহ্বর, আমরা নাসাল গহ্বর পড়েছিলাম। ষড়যন্ত্রের কোয়ানা কোথায় থাকে, কোয়ানা মানে পশ্চাৎ নাসারন্ধ্র, তার মানে অ্যান্সার বি পড়েছিলাম কিন্তু, মনে করে দেখো। ফুসফুস সংখ্যা কি, এটা হলো 2টা থাকে। আবরণী কি, এটা একটু মাথায় রাখবা, ফুসফুসের আবরণকে বলি আমরা প্লিউরা। প্লিউরা হলো 2 স্তর বিশিষ্ট আবরণ, ফুসফুসেরটা একটু কিন্তু ভিন্ন নাম প্লিউরা। এবং প্লিউরাল 2টা স্তর থাকে, 2টা স্তরের মাঝখানে রস থাকে, এটাকে বলি প্লিউরাল রস। যদি পারো দেখে রাখবো। লোব কয়টা থাকে ভাইয়া, ডান ফুসফুসে থাকে 3টা, বাম ফুসফুসে থাকবে 2টা। সেগমেন্ট কয়টা থাকে দেখি তোমরা বলো, ডানে কয়টা আর বামে কয়টা সেগমেন্ট, দেখি বলো তো সেগমেন্ট কয়টা থাকবে, তোমরা অ্যান্সার দাও, ডানে কয়টা আর বামে কয়টা। আমরা তো মনোযোগ দিয়েছি এতক্ষণ, দেখি কে কে মনোযোগ দিছো, নাকি কেউ আসো কি শুয়ে শুয়ে পড়তেছো, একটু কষ্ট করে উঠার চেষ্টা করো, আমাদের শেষ প্রায়। হ্যাঁ এই তো, আরে সাবাস, তো তোমরা যাক আমার ধারণা ভুল করে দিয়ে তোমরা যে মনোযোগের স্বাক্ষর দিচ্ছ, অনেক ধন্যবাদ। 10 আর 8টা লোবিউল, অত বেশি দরকার নেই, অনেকগুলো লোবিউল বিভক্ত, সংখ্যাটা দেওয়া নাই বইয়ে। কাজ কি, কাজ হলো জাস্ট রিডিং দিয়ে রাখবো। কি কি তৈরি করতে পারে, এই যে তাপমাত্রা, পানি সাম্যতায় কাজ করে, শব্দ তৈরি, কারণ ল্যারিংস আছে। সেরোটোনিন হিস্টামিন তৈরি করে, সেরোটোনিন হলো রক্তনালী সংকোচন ঘটায়, হিস্টামিন হলো অ্যালার্জিতে কাজ করে। এগুলোর ভিতরে কাহিনী কিছুই লাগবে না। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন হলো হরমোন, এগুলো তৈরি করতে পারে। ইমিউনোগ্লোবুলিন মানে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি করতে পারে। অ্যানজিওটেনসিন 1K 2 বানায়, ও হলো পানি সাম্যতা রক্ষা করতে পারে। আর কি করে, ব্রাডিকাইনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ করতে পারে। জাস্ট রিডিং দিয়ে রাখতে পারি, নাইস টু নো। একজন মানুষের বাম ফুসফুস কয়টি লোবিউল পাওয়া যায়, ওকে আগেকার দিনে সেগমেন্ট বলতে লোবিউলকে বোঝানো হইতো। আজমল স্যারের বইয়ে আগে ছিল হলো কোনো সেগমেন্ট ছিল না, আগে বলা হয়তো লোবিউল। নতুন এডিশন গুলাতে সেগমেন্ট দিয়েছে, লোবিউল কথাটা তুলে দিয়েছে ওই জায়গায়। তো মাথায় রাখবো, যদি এরকম ভাবে চলেও আসে বুঝবা নতুন এডিশনে লোবিউলের কোনো সংখ্যা দেওয়া নাই, বাট আগের এডিশনে লোবিউল বলতে সেগমেন্টকে বোঝানো হইতো। তার মানে সেগমেন্ট কয়টা বাম ফুসফুসে, 8টা, তার মানে তখন তাহলে 8টাই আনসার দিতে হবে। ক্লিয়ার? ওকে। প্লিউরা কি, প্লিউরা হলো ফুসফুসের দ্বিস্তরী পর্দা, অলরেডি পড়ে ফেলছি আমরা। ট্রাকিয়ার শাখা কি বলা হয়, ট্রাকিয়া থেকে আমাদের ব্রঙ্কাস তৈরি হয়, প্রাইমারি ব্রঙ্কাস যেটা। ফুসফুস আবৃত থাকে যে পর্দা, দেখছে একই রকম কোশ্চেন বারবার আসে। প্লিউরা ফুসফুসের গঠন ও কার্যকরী একক কি, অ্যালভিওলাস। তারপরে দেখো আর কি আছে, ওকে অ্যালভিওলাস কি, ফুসফুসের গঠন ও কার্যকরী একক অলরেডি হয়ে গেছে। অ্যালভিওলাস কিরকম থাকে আমরা যদি দেখি, একটা বেলুনের মতো স্ট্রাকচার, এই যে বেলুনের মতো স্ট্রাকচার, যেই বেলুনের একদম শেষে কি থাকে, এই যে দেখো আমাদের রক্তনালী, যার ফলে আমাদের অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে ঢুকবে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আবার অ্যালভিওলাসে ফিরে আসবে। সহজ কথায় বায়ুর এক্সচেঞ্জ ঘটে এই অ্যালভিওলাসের মধ্যে, ঠিক আছে। তাহলে এই অ্যালভিওলাস, একটা অ্যালভিওলাস আর আরেকটা অ্যালভিওলাসের মাঝখানে পর্দা আছে, সেই পর্দাটাকে আমরা বলি হলো ট্রাবেকুলি। দেখি তো কার মনে আছে ট্রাবেকুলা কই পড়েছিলাম আজকের দিনে, আজকে আমরা ট্রাবেকুলা পড়েছিলাম, বলো তো ট্রাবেকুলাটা কই পড়েছি। ক্লাস কয়টায়, আর বেশিক্ষণ লাগবে না, প্রায় শেষের দিকে। বলতো ট্রাবেকুলা আমরা কোথায় পড়েছিলাম, মনে আছে? বোনসের মধ্যে এক জায়গায় ছিল, নিরেট নাকি স্পঞ্জিতে ছিল ট্রাবেকুলা, নিরেট নাকি স্পঞ্জিতে, মনে আছে? এই তো পারবা তোমরা, আমি বিশ্বাস করি পারবা। নিরেটে ছিল হ্যাবার্সিয়ান তন্ত্র, তাই না? নিরেটে ছিল হ্যাবার্সিয়ান তন্ত্র, স্পঞ্জিতে ছিল আমাদের ট্রাবেকুলা, তাই না? স্পঞ্জির এককটা ছিল ট্রাবেকুলা। নাইস। আকৃতি কেমন, অনেক পাতলা হয়, 0.2, যদি পারো জেনে রাখবা। এই সংখ্যাগুলো লাগবে পরীক্ষা, এখান থেকে এর আগে 8 বছরেরটা প্রশ্ন আসছিল, ঠিক আছে। 20 মিলিয়ন, 300 মিলিয়ন, আর এখানে 480 মিলিয়ন, পূর্ণবয়স্কে 480। তারপরে আগে যেই অ্যালভিওলাসের মধ্যে কি কি কোষ থাকে, এখানে গঠন ছবি আঁকতে হবে না অবশ্যই। জাস্ট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসের মাঝখানে কি হয়, এই যে সারফেক্টেন বলে একটা বস্তু আছে, এই সারফেক্টেন ক্ষরণ করে, যার ফলে কি হয়, অ্যালভিওলাস চুপসে যায় না। আমরা একটু পরে পড়বো কি হয়, মানে সহজ কথায় চিন্তা, একটা বেলুন চিন্তা করো, আমরা যদি একটা বেলুন যখন বায়ু দিয়ে ফুলাই, বেলুনটা ফুলবে, ভালো কথা। যখন বেলুনের মাথাটা ছেড়ে দিব কি হয়, একাই বায়ু সব বের হয়ে যায়, বেলুনটা চুপসে যায়, তাই না? এখন চিন্তা করো, এখন যদি আমার অ্যালভিওলাস তো একটা বেলুন, আমি যখন বায়ু নিচ্ছি অ্যালভিওলাসটা ফুলে যাচ্ছে,
বায়ু যখন ছেড়ে দিচ্ছে অ্যালভিওলাসটা চুপসে যাবে। যদি বারবার এভাবে চুপসে যায় অ্যালভিওলাসের প্রাচীরগুলো কি হবে, বারবার ঘর্ষণ হবে। এই বারবার ঘর্ষণে ও কি আর টিকে থাকবে নাকি ওর ক্ষতি হবে? অবশ্যই কি ক্ষতি হবে না। তাহলে বারবার ঘর্ষণে ওর কি হবে, ক্ষতি হবে। এই যে ক্ষতিটা, এটা কি হওয়া উচিত না? তো বেলুনে তো সমস্যা হয় না, বাট অ্যালভিওলাস তো খুবই খুবই সফট একটা স্ট্রাকচার। বারবার যদি চুপসে যায় কি হবে, সংঘর্ষ, ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষতি প্রিভেন্ট করার জন্য কি হবে, এখানে একটা বস্তু থাকে, একটা উপাদান থাকে। এই উপাদানটাকে আমরা বলি হলো সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্ট হলো একটা ফসফোলিপিড, মানে একটা লিপিড। এটা অত বেশি লাগবে না, পারলে জেনে রেখো। মেন কাহিনী আর যাই ভুলো আর না ভুলো, এটা হলো সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমায়। সারফেস টেনশন হলো সেই বাধা যে কিনা ওকে একসাথে করে ফেলে, চুপসায় ফেলতেছে। এই চুপসানোর ক্ষমতাটা কমায় দিবে কে, এই সারফেক্টেন্ট চুপসানোর ক্ষমতাটা কমায় দিবে। ঠিক আছে, তাহলে এটা কে তৈরি করে? আমরা যদি দেখি যে এখানে অনেকগুলা কোষ থাকে অ্যালভিওলাসের মধ্যে, টাইপ 1 কোষ। এই টাইপ 1 কোষ মূলত আমাদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে হলো টাইপ 1 সেল। আর এই টাইপ 2টা মূলত আমাদের ওই যে সারফেক্টেন্ট, অর্থাৎ ওই যে আমরা মাত্র শিখলাম না একটা পদার্থ, যে পদার্থ কি করে, কষ্ট কমায়, পৃষ্ঠটান কমায় দেয়, এই সারফেক্টেন্ট তৈরি করে টাইপ 2। এছাড়া কি থাকে, ম্যাক্রোফেজ থাকে। আমরা এই যে যখন আমরা শ্বাস নিই, আমরা তো আর বুঝে শুনে নেই না, কত ধুলাবালি, কত পরিমাণ জার্ম আসতেছে, তাই না? এই যে জার্মগুলো এটা যাতে মেরে ফেলতে পারে, কে কাজ করে, ম্যাক্রোফেজ কাজ করে। এন্ডোথেলিয়াল সেল মানে হলো আবরণ কলা। কিছু এখানে কি থাকে, কিছু আইসাকার আবরণ টিস্যু থাকে, আইসাকার আবরণ থাকে, আইসাকার আবরণী কলা। ভাই আইসাকার কেন হলো? কারণ দেখো আমাদের আইস হলো, চিন্তা করো, আইস মানে হলো চ্যাপ্টা, আইসগুলো হলো চ্যাপ্টা আকৃতির। ভাই চ্যাপ্টা কোষ হলে লাভ কি? দেখো আমাদের গ্যাস এক্সচেঞ্জ করতে হবে, গ্যাস বিনিময় করতে হবে। যদি কোষগুলা বড় হয়, বিনিময় করা সহজ হবে না কঠিন হবে বলতো? কোষগুলো যদি বড় হয়, যেমন হলো আইসাকার চেয়ে বড় কোষ আছে কলামনার, কলামনার হলো লম্বা লম্বা কোষ, সেগুলো থেকে কি লাভ আছে আমাকে বলতো? আইস কি তোমরা তো চিনোই, আইস তো মাছের আইস দেখেছো, চ্যাপ্টা হয়। লম্বা কোষ থেকে কি লাভ আছে? আমাদের গ্যাস এক্সচেঞ্জ করতে হবে। কোষ যদি লম্বা হয়, ধরো কোষ যদি এরকম লম্বা হয়, গ্যাস তো যেতে পারবে না। কোষ যদি এরকম পাতলা চ্যাপ্টা হয়, সুন্দর মতো গ্যাস চলে যাবে, তাই না? তাই গ্যাস কি হতে হবে, চ্যাপ্টা করতে হবে। এই কোষগুলো চ্যাপ্টা হইতে হবে। লোহিত রক্তকণিকা, এখানে ওই যে রক্তনালী থাকে, তাই আরবিসি থাকতে পারে, লোহিত রক্তকণিকা থাকতে পারে। ওকে, তারপরে এখান থেকে এরপরে কি লাগবে আমাদের, দেখো সারফেক্টেন্টের ব্যবহারগুলা। এটা সেপ্টাল কোষ থেকে তৈরি হয়, যদি পারো জেনে রাখবো। প্রথম ক্ষরণ খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, 23 সপ্তাহ থেকে প্রথম ক্ষরণ হয়, 3 স্টার ইম্পর্টেন্ট। আর ধরা হয় সারফেক্টেন্ট যদি তৈরি না হইতো আমাদের লাং বা ফুসফুস কাজ করতে পারতো না। তাই সারফেক্টেন্ট যেদিন থেকে তৈরি হয় তারপর থেকে আমাদের ফুসফুস কাজ করা শুরু করে। এই জন্য বলা হয় 24 সপ্তাহের আগে আসলে ফুসফুসই কাজ করে না, তার মানে মানব ভ্রূণ তখন পর্যন্ত স্বাধীন অস্তিত্ব হয় নাই। মানে স্বাধীন অস্তিত্ব বলতে বোঝায় যদি 24 সপ্তাহের আগে, সাপোজ 20 বা 21 সপ্তাহে ওই ভ্রূণটা বাইরে বের করা হয়, ওর তো ফুসফুসই ঠিক মতো নাই, ও একদম মরে যাবে সাথে সাথে, মানে ও আসলে জীবিত কোনো স্ট্রাকচারই না। বাট যদি 24 সপ্তাহ পার হয়, তার মানে সারফেক্টেন্ট আছে, লাং বা ফুসফুস কাজ করতেছে, তার মানে এখন ওর বেঁচে থাকার সম্ভাবনা আছে, মানে ও একটা স্বাধীন অস্তিত্ব হইতে পারবে। ক্লিয়ার? তাহলে 23 আর 24-এর কাহিনীটা অবশ্যই জেনে রাখবো। কাজ বারবার বলতেছি, 4টা কাজ বা 5টা কাজ যেখানে আছে এগুলো শিখে রাখবা। দেখো অ্যালভিওলাস প্রাচীরে কি করা হয়, এই যে পৃষ্ঠটান কমায় যাতে সংকুচিত হতে না পারে। দেখো এই যে কম পরিশ্রম, কষ্ট কম হবে। তারপরে দেখো দ্রুত বিনিময়ে সাহায্য করে আর জীবাণু ধ্বংসে কাজ করে। তাহলে পৃষ্ঠটান কমায়, যার ফলে কি বাধা কম, মানে কষ্ট কম। তারপরে কি হবে, জীবাণু ধ্বংস করতে পারে, আর কি গ্যাসীয় বিনিময় দ্রুততর করতে পারে, বাড়ায় দিতে পারে। শ্বসন তরলের কাজ জাস্ট নাইস টু নো। এখানে ওই যে একবার দেখে রাখবো, গ্যাসীয় বিনিময়, শক্তি উৎপাদনে সাহায্য করে কারণ অক্সিজেন নিয়ে কাজ, পানি সাম্যতা রক্ষা, তাপের নিয়ন্ত্রণ, এসিড ক্ষারের রক্ষা কারণ কি কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক গ্যাস, তো এটা বের করে দিলে কি হবে, দেহে অ্যাসিড কমবে। শব্দ উৎপন্ন, ষড়যন্ত্র শব্দ উৎপন্ন করে। দূষিত পদার্থের প্রবেশ রোধ, অবশ্যই সিলিয়া থাকে, ওই যে মনে আছে বলেছিলাম ঝাড়ুদার, ঝাড়ু দিয়ে দিয়ে জীবাণু ধুলাবালি বের করে দেয়, জীবাণু ধুলাবালি বের করে দেয়। ওকে, তাহলে দেখো অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষ থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াল, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেপ্টাল সেল, অবশ্যই সবগুলো। সেপ্টাল মানে ওই যে আমাদের টাইপ 2 অ্যালভিওলার সেলটা, এটা হলো সেপ্টাল সেল। 8 বছরের শিশুতে কয়টা থাকে, দেখি অ্যান্সার দাও তোমরা। 8 বছরের শিশুতে কয়টা থাকে বলো তো?
এটা কি হবে অ্যান্সার? 8 বছরের শিশুতে কয়টা থাকে বলো? এই তো, হ্যাঁ 300। নাইস, তার মানে অ্যান্সার সি। অলফ্যাক্টরি কোষের কাজ এই যে ঘ্রাণ উদ্দীপনা পরিবহন এবং গ্রহণ আমরা পড়েছি, সো আর বলতেছি না। আসো, শ্বসনের সারিবৃত্ত, আমাদের এটা হলো লাস্ট ইম্পর্টেন্ট টপিক, আর বেশিক্ষণ লাগবে না। শ্বসন কি আছে দেখো, 2 রকম, অন্ত আর বহিঃশ্বসন। অন্তঃশ্বসন মানে কি ভাইয়া? অন্ত মানে আমাদের কোষের ভেতরে যা হয়, আমাদের কোষের ভেতর যা হয় সেটাই অন্তঃশ্বসন। কোষের ভিতরে কি হয়? কোষ অক্সিজেন গ্রহণ করবে, তারপরে কি খাবার দাবারকে ভেঙে চুরে শক্তি পাবে এবং কি করবে? কার্বন ডাইঅক্সাইড হেলে বের করে দিবে রক্তের মধ্যে। এটা হলো অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে কি? আমাদের গ্যাসের যে বিনিময়টা, অর্থাৎ কি পরিবেশের সাথে গ্যাসের যে বিনিময়, এই যে আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এই যে গ্রহণ বিনিময় হচ্ছে, এইটাকে আমরা বলি বহিঃশ্বসন। সো আমাদের এখান থেকে জাস্ট টাইপ জেনে রাখতে হবে, শ্বসন 2 রকম হয়, অন্তর বহিঃশ্বসন, এর চেয়ে বেশি কিছু লাগবে না। শ্বসনের সারবৃত্তের মধ্যে দেখো এই যে বিনিময় 2 রকম হতে পারে, প্রশ্বাস আর নিঃশ্বাস। খুবই ইম্পর্টেন্ট কথা, প্রশ্বাস হলো একটা সক্রিয় প্রক্রিয়া, মানে কি এটিপি লাগে। তুমি নিজে চিন্তা করো তো, একটা বেলুন ফুলাতে কি শক্তি লাগে না? বেলুন ফুলাতে শক্তি লাগে। আমাদের ফুসফুসে একটা বেলুন, আমরা যখন শ্বাস গ্রহণ করতেছি ফুসফুসটা বা বেলুনটাকে ফোলাচ্ছি, বেলুন ফোলাতে শক্তি লাগে, তার মানে প্রশ্বাস একটা সক্রিয় বা এটিপি লাগা প্রক্রিয়া। আর যখন আমরা শ্বাস ছেড়ে দেই, বেলুন একটা ছেড়ে দাও তো, কোন কষ্ট হবে না তো? ছেড়ে দিলেই তো বাতাস বের হয়ে যাবে। তাহলে এই যে ছেড়ে দাও কি নিঃশ্বাস, এইটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, আমার কোনো কষ্টই করতে হবে না, ছেড়ে দিলেও বাতাস বের হয়ে যাবে। তাহলে দেখো যে বেলুন দিয়ে মনে রাখলে কিন্তু আর কষ্ট করে পড়তে হবে না কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। আশা করছি পারবো। এবং এই নিঃশ্বাসের সম্বন্ধে টাইম বেশি লাগে আমাদের, আপাতত টাইম বেশি লাগে। পরিবহন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, কারণ কি রক্ত দিয়ে পরিবহন হবে অক্সিজেন, কই চলে যাবে? কোষে যাবে, আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, রক্ত দিয়ে আবার ফিরে আসবে। কোষীয় শ্বসন, এটা তো আমাদের লাগবে না, কারণ কোষ নিয়ে কাজ নেই আমাদের। চলো, এইখান থেকে আমরা শিখি প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। আমাদের বেশি কিছু লাগবে না, যতটুকু লাগবে সেটা দেখি আমরা। ধরো আমাদের দেহে H+ বেড়ে গেছে, রক্তে H+ বেড়ে গেছে, কিংবা ধরো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, কিংবা ধরো আমাদের অক্সিজেনের পরিমাণ কমে গেছে। বলতো এখন কি আমাদের প্রশ্বাস দরকার নাকি নিঃশ্বাস দরকার? কি মনে হয় এখন মস্তিষ্কের কি দরকার? মস্তিষ্ক কি বলবে? ভাই প্রশ্বাস লাগবে নাকি নিঃশ্বাস লাগবে? কি বলবে বলতো? কি দরকার এখন, প্রশ্বাস নাকি নিঃশ্বাস দরকার? দেখো তো আমরা অক্সিজেন কি কম না বেশি? অক্সিজেন কি কম না? তার মানে কি বাতাস নিতে হবে, তার মানে প্রশ্বাস দরকার। মস্তিষ্কের একটা অংশ হলো মেডুলা অবলঙ্গাটা, নাম শুনেছি? এই মেডুলাটা জেনে রাখবা, এখান থেকে মেডুলার অর্থটাই লাগবে। মেডুলা তখন বলে যে হায় হায় এই কেমন কথা, আমার এখন কি হবে, অক্সিজেন কমে গেছে। ও তখন সাথে সাথে ওর 2টা স্নায়ুকে এক্সাইটেড করে দেয়। ও 2টা স্নায়ুদের সাথে সাথে সংবাদ পাঠায়, একটা হলো আমাদের ফ্রেনিক স্নায়ু, আরেকটা হলো আমাদের ইন্টারকোস্টাল স্নায়ু। এই 2টা স্নায়ু খালি শিখাবো, ইন্টারকোস্টাল স্নায়ু। ফ্রেনিক স্নায়ু যায়, ফ্রেনিক মানে হলো ডায়াফ্রাম বা আমাদের যে মধ্যচ্ছদা, এই ফ্রেনিক স্নায়ু যায় হলো আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামে। ও যে ডায়াফ্রামকে বলবে ভাই তুমি তাড়াতাড়ি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি, ডায়াফ্রামকে বলে তুমি নিচে নামো। ডায়াফ্রাম নিচে নামে। ভাই নিচে নামলে লাভ কি হয় তোমরা দেখো একটু। ধরো এটা আমাদের দেহ, ডায়াফ্রাম ছিল এই বরাবর, এখন ডায়াফ্রাম যদি নিচে নেমে যায়, বলতো বক্ষ গহ্বর বুকের খাঁচার আয়তনটা বাড়বে নাকি কমবে? বলতো ডায়াফ্রাম যদি নিচে নেমে যায়, বক্ষ গহ্বরের আয়তন কি বাড়বে নাকি কমবে? তোমাদের কি মনে হয়? কি হবে দেখো তো, এই যে আমার বুকের খাঁচা আগে ছিল এইটুক, ওর নিচে নেমে গেলে আমার বুকের খাঁচা এখন কি বেড়ে যাবে না? জায়গা বেড়ে যাবে না? জায়গা বেড়ে যাবে না, তার মানে কি হবে? বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। ঠিক একইভাবে ইন্টারকোস্টাল মানে কি ভাইয়া? কোস্ট মানে হলো পরশুকা বা রিব, ইন্টার মানে মাঝে, সো রিব বা পরশুকা গুলার মাঝখানে আরেকটা পেশি থাকে যার নাম হলো ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল মানে রিবের মাঝখানের ইন্টারকোস্টাল পেশিটাও কি হবে ভাইয়া? উপরে উঠবে বা উত্তোলিত হয়।
লাভ কি হয় চলো দেখি, সেম জিনিস কি হয় দেখো, ইন্টারকোস্টাল পেশি মানে এই যে দেখো আমাদের বুকের খাঁচা, এই যে বুকের খাঁচা এইভাবে আছে, যখন এই উদ্দীপনা আসে ও সাথে সাথে এই দিক থেকে টান দেওয়া শুরু করে, যার ফলে এইভাবে আর খাঁচা না থাকে, খাঁচাটা কি হয়ে যায় এরকম প্রসারিত হয়ে যায়। দেখো খাঁচাটা এরকম ছিল, পেশির টানে উপরে উঠে গেছে, পেশির টানে উপরে উঠে গেছে, এই উপরে উঠাটাকে আমরা বলি কি উত্তোলিত হওয়া। তার ফলে কি হয়েছে, জায়গাটা বেড়ে গেল না, দেখো জায়গাটা বেড়ে গেছে না, এইটাই বলা হচ্ছে যে কি হয়েছে, জায়গাটা বেড়ে গেছে। আর আয়তন বাড়লে অবশ্যই নতুন করে গ্যাস নিতে পারবে, তার মানে কি হবে প্রশ্বাস, তার মানে কি হবে প্রশ্বাস। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু আমরা পারলাম। এখন আসি এই যে মেডুলা দিয়ে তো আমি কাজ চালাই দিছি, বাট এখানে আসলে মেডুলা না, আরো অনেকগুলা কেন্দ্র কাজ করে। কে কাজ করে চলো আমরা সেটা দেখি। এই যে আমাদের এরপরে দেখো নিয়ন্ত্রণ কেন্দ্র কে কে আছে আমাদের। প্রথম কথা এই যে দেখো মেডুলার মধ্যে শ্বসন কেন্দ্র থাকে এবং মৌলিক ছন্দ্র নিয়ন্ত্রণ করে মেডুলা। আর যাই পারো আর না পারো, মেডুলা তোমাকে মনে রাখতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে, মেডুলা লাগবেই লাগবে। কোথায় আছে অত বেশি লাগবে না, কয়টা কেন্দ্র আছে, 4টা কেন্দ্র, যদি পারো নামগুলো অবশ্যই জেনে রাখবা, কঠিনগুলো পড়ার দরকার নেই, সহজটা পড়ো। একটা হলো আমাদের প্রশ্বাস কেন্দ্র, একটা হলো নিঃশ্বাস কেন্দ্র, মানে প্রশ্বাস যেটা নিয়ন্ত্রণ করে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস যেটা নিয়ন্ত্রণ করে নিঃশ্বাস কেন্দ্র, আর দুইটা হলো নিউমোট্যাক্সিক, এটা হলো উপরের, আর অ্যানিউস্টিক, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, এটা হলো ওদের বস। এই দুইটা কেন্দ্রের বস হলো নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, জাস্ট নামগুলো জেনে রাখবো, ঠিক আছে। ওকে, এটা ছাড়া আর কিছু, যে উদ্দীপক তো অলরেডি বলে ফেলছি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর H+ বলে ফেলছি, বাড়লে কি হয় কমলে কি হয়। এখন এরপরে কি আছে দেখো, কয়েকটা ভলিউম আছে। টাইডাল ভলিউম মানে আমরা হলো প্রতিবারে কতটুক করে, আমরা প্রতিবারে কতটুক করে গ্যাস গ্রহণ বা ত্যাগ করি, প্রতিবারে কতটুকু পরিমাণ গ্রহণ বা ত্যাগ করি, সেটা হলো 500 মিলিলিটার। এটাকে আমরা বলি টাইডাল ভলিউম। টাইডাল মানে কি, প্রতিবারে যা করব সেটা হলো টাইডাল। প্রতিবারে, টাইড বলতে স্রোত, স্রোত কি আসে যায়, তাই না, আমাদের কি হয়, আমাদের শ্বাস গ্রহণ ত্যাগ, এই নর্মাল অবস্থায় যা করতেছি সেটাই হলো আমাদের টাইডাল ভলিউম। রেসিডুয়াল মানে কি, যতটুকু বসে থাকবে। রেসিডুয়াল মানে কি, তুমি চাইলেও বের করতে পারবা না, মানে সহজ কথা এটা হলো স্থানীয় বাসিন্দা, এটা হলো স্থানীয় বাসিন্দা। মানে কি, তুমি চাইলেও ওরে বের করতে পারবে না, আজীবন বসেই থাকবে, ওখানেই থাকবে, তুমি চাইলেও বের করতে পারবে না। সেটা হলো 1500 ml। ভাইটাল ক্যাপাসিটি কি, হাইয়েস্ট কতটুকু নিতে পারবে, হাইয়েস্ট কতটুকু নিতে পারবে সেটা ভাইটাল ক্যাপাসিটি 4500 লিটার, আর 6000 হলো অ্যাথলেটদের ক্ষেত্রে। এই 4টা অবশ্যই জেনে রাখবো, অবজেক্টিভের জন্য লাগবে। কিছু আছে প্রতিবর্ত ক্রিয়া, মানে হাঁচি কাশিগুলা কে নিয়ন্ত্রণ করে, এটা একটু ফাইলে জেনে রাখবা। যেমন অলফ্যাক্টরি মাধ্যমে, নাকের মাধ্যমে আমাদের হাঁচি হয়, নাকের মাধ্যমে হাঁচি, অলফ্যাক্টরি নাকে থাকে, নাক দিয়ে হাঁচি হয়। ভ্যাগাসের মাধ্যমে হলো আমাদের কাশি, ভ্যাগাস দিয়ে কাশি, ঠিক আছে, ভ্যাগাস থেকে কাশি। তারপরে দেখো আর কি, গ্লসোফ্যারেঞ্জিয়াল দিয়ে গলবিল বা গ্যাগ রিফ্লেক্স, গ থেকে গ্লসোফ্যারেঞ্জিয়াল বা গলবিল, জাস্ট নামগুলো মনে রাখবো তাহলেই হবে, ঠিক আছে। হাঁচি কাশি আর গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্স, ওই যে বললাম খাবার ঠাস করে বের হয়ে যাচ্ছে যেটা। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত লাগবে। শ্বাস সংযোগ জাস্ট নাম জেনে রাখবো, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুয়ারিন। মেইনলি আমাদের হিমোগ্লোবিন লাগবে। হিমোগ্লোবিনের মধ্যে কি কি থাকে চলো দেখি, কি কি থাকবে, দুইটা জিনিস, একটা হলো হিম আর গ্লোবিন। এই যে দেখো হিম আর গ্লোবিন থাকে, হিম আর গ্লোবিন থাকে 1:25, এই রেশিওটা জেনে রাখবা। এবং হিমের মধ্যে 33.33% লোহা। আমরা চ্যাপ্টার 3 জুলজিতে পড়েছিলাম না, হিমোগ্লোবিনকে ভেঙে হিম আর গ্লোবিন পাই, গ্লোবিন থেকে প্রোটিন, আর হিম থেকে কি পাই, আয়রন, আর ওই যে বিলিরুবিন বিলিভার্ডিনের কাহিনী তো পড়েছিলাম আমরা, মনে আছে। তাহলে এখান থেকে জাস্ট এই লোহার অংশটা, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অনুপাতটা। কাজ কি করে, অক্সিজেন পরিবহন মেইনলি, মাথায় রাখো কিছু পরিমাণ হলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, মেইনলি অক্সিজেনটাই মনে রাখবা। তাহলে এখন কোন স্নায়ু কাশি প্রতিবর্ত ক্রিয়ার সাথে জড়িত, বলতো কোনটা কাশির সাথে জড়িত, দেখি তো অ্যান্সার দাও, কোনটা কাশির সাথে জড়িত। কাশিতে কি হবে, হ্যাঁ এই তো, সাবাস, আরে সাবাস, তোমার দেখি মাশাআল্লাহ মনোযোগ আছে, সেরা। ওকে, ক্যান্সার সামি অ্যান্সার দিয়েছে, সাদি অ্যান্সার দিয়েছে, অন্তর দিয়েছে, মুফরাত হাসান, নাইস, অনেকেই দিচ্ছ। ওকে, তাহলে তোমরা পারতেছো, তাহলে আমরা এটার লং না করি। তাহলে কি হবে, কাশি করে ভ্যাগাস, তাই না, কাশির প্রতিক্রিয়া দিচ্ছে কি ভ্যাগাসের জন্য হচ্ছে, সেরা।
তাহলে আমরা মোটামুটি পারলাম। আসো এখন গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় অক্সিজেন পরিবহন হয় দুই ভাবে, একটা হলো ভৌত দ্রবণ, মানে কি ও দ্রবীভূত হয়ে চলে যায়, এটা দেখা যায় প্রায় 100 ml এ প্রায় 0.2 ml পরিমাণ এইভাবে যেতে পারে, ঠিক আছে, 0.2 ml যেতে পারে। আর রাসায়নিক যোগে এটা জাস্ট কি, মানে এই যে চিনি গুলাই না আমরা, এই অক্সিজেন এরকম ভাবে গুলে যায়, অক্সিজেন এভাবে গুলে যায় রক্তের মধ্যে। আরেকটা হলো রাসায়নিক যৌগ, যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন থেকে আমরা কি পাই? অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবহন হইতে পারে, অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবহন হইতে পারে। ঠিক আছে, আর কি আছে তাহলে? এটা আমাদের অক্সিজেন পরিবহন থেকে দুইটা কথাই জেনে রাখবো। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা ইম্পর্টেন্ট। চলো দেখি কি কি হতে পারে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন ওই যে অক্সিজেনের মতো চিনির পানি যেভাবে আমরা গুলে ফেলি, কার্বন ডাইঅক্সাইড এভাবে ভৌত দ্রবণে গুলে যেতে পারে, চিনির শরবতের মতো গুলে যেতে পারে। এটা হলো 5% সহ পড়বা। কার্বামিনো যৌগ, কার্বামিনো মানে হলো এই অ্যামিনো ওয়ার্ডটা মানে প্রোটিন, সহজ কথায় কি এখানে কার্বন ডাইঅক্সাইড যোগ প্রোটিন হয়েছে, প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে তো তাই নাম হয়ে গেছে কার্বামিনো। কেমন প্রোটিন? যদি এটা হয় হিমোগ্লোবিনের প্রোটিন তাই বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন, যদি প্লাজমা প্রোটিন হয় কার্বামিনো প্রোটিন, আর কিছু না, নর্মাল কথা। জাস্ট সহজ কথায় কি প্রোটিনের সাথে একসাথে হয়ে গেছে। 27% এরকম হয়, আর কিছু ক্ষেত্রেও বাইকার্বনেট তৈরি করে। সো বাইকার্বনেট আবার দুই রকম হয়, একটা সোডিয়াম একটা পটাশিয়াম। দেখো যদি এটা সোডিয়াম বাইকার্বনেট হয় সেক্ষেত্রে ও প্লাজমা দিয়ে যায়, সহজে মনে রাখবা প্লাজমা। এই মা থেকে না মনে রাখবা, মা থেকে না, তার মানে নারমা ভাই ভাই, নারমা ভাই ভাই, নারমা ভাই ভাই মানে কি প্লাজমা, প্লাজমাতে সোডিয়াম, প্লাজমাতে সোডিয়াম বাইকার্বনেট। আর এই পটাশিয়াম বাইকার্বনেট থাকবে কোথায়? আমাদের লোহিত রক্তকণিকায়। তাহলে এই দুইটা শিখতে রাখলাম, প্লাজমা মা থেকে না সোডিয়াম বাইকার্বনেট, আর ওদিকে পটাশিয়াম বাইকার্বনেট কোনটা? বাকি যেটা আছে লোহিত রক্তকণিকা দিয়ে। আমরা একটা ছবি, ছোট্ট ছবি শিখলেই পারবো ইনশাল্লাহ। চলো দেখি, এটা আমাদের লাস্ট ছবি। দেখো এখানে হলো কোষ, ঠিক আছে, কোষ থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছো। ধরো এটা হলো আমাদের বিরাট একটা আরবিসি, এটা একটা বিরাট আরবিসি। তাহলে কোষে আমাদের তৈরি হয়েছে কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইডটা কয়েকটা কেস। প্রথম কথা আমরা শিখলাম এটা ভৌত দ্রবণ, চিনির পানির মতো গুলে যাবে। কত পার্সেন্ট কেসে বলতো দেখি, মনে আছে নাকি? ভৌত দ্রবণে কত পার্সেন্ট ছিল বলতো? ভৌত দ্রবণে কত পার্সেন্ট ছিল? একটু আগেই পড়েছি আমরা, মনে আছে? এই তার আগুন এক একজন সেরা, হ্যাঁ। তাহলে এখানে 5% হতে পারে। এরপর আসি প্রোটিন, মনে আছে কিনা? প্রোটিনের মধ্যে 27% ছিল, যেখানে দুই দিকে যেতে পারে, হয় ভিতরে যাবে, হয় তৈরি করবে কার্বামিনো প্রোটিন, হয় তৈরি করবে কার্বামিনো প্রোটিন, অথবা তৈরি করবে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। তাহলে 5% হলো মানে চিনির পানি, 27% গেছে প্রোটিনের সাথে, হয় কার্বামিনো প্রোটিন নইলে কার্বামিনো হিমোগ্লোবিন। আর বাকি অংশটুকু দেখো এই যে সামনে যাবে, এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলবে, তৈরি করবে হলো H2CO3, কার্বনিক অ্যাসিড। বলতো কার্বনিক অ্যাসিড কি একটা সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? দেখি কেমিস্ট্রি মনে আছে কতদূর? কার্বনিক অ্যাসিড কি একটা সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? বলতো কি হবে? এটা কি একটা সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? কি হবে? আরে সাবাস, হ্যাঁ এটা একটা দুর্বল অ্যাসিড, তাই না? তাহলে এই যে আমাদের কার্বনিক অ্যাসিড, এটা তারপরে সাথে সাথে ভেঙে যাবে, তৈরি করবে H+ আর বাইকার্বনেট। এই যে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, এই বাইকার্বনেট কি করবে? কিছু পরিমাণ, সবাই না, আবার বলতেছি সবাই না, কিছু পরিমাণ বাইকার্বনেট এখান থেকে এই যে বাইরে চলে যাবে। একটা মাইনাস বাইরে গেলে তো একা একা বাইরে যেতে পারে না, কি হইতে হবে? মাইনাস কমে গেল না ভিতরে, এই কমে যাওয়ার জন্য এখানে আরেকটা ক্লোরাইডকে ঢুকাই দিবে। তাহলে এই যে বাইকার্বনেট আর ক্লোরাইডের মধ্যে যে এক্সচেঞ্জ হলো, বিনিময় হলো, এটাকে আমরা বলি হলো ক্লোরাইড শিফট, এটাকে আমরা বলি হলো ক্লোরাইড শিফট। পরীক্ষায় কিন্তু আসতে পারে রিটেনের মধ্যে ক্লোরাইড শিফট ব্যাখ্যা করো, তখন এই কি দিবা? এই যে এই বিক্রিয়াটা দিবা। কোষের মধ্যে 65% কার্বন ডাইঅক্সাইড কি হবে? আসবে, এই বিক্রিয়াটা হবে, কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে যে বাইকার্বনেট বাইরে যাবে, ক্লোরাইড ভিতরে আসবে, এটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। তাহলে এই যে আমাদের যেটা বাইরে গেল, ও যে সোডিয়ামের সাথে মিলবে, মিলে তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট, আর বাহিরে যেটা ছিল, এই ভিতরে যেটা ছিল, এটা হলো পটাশিয়ামের সাথে মারামারি করতে যাবে,
পটাশিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। তো এই যে একটা ছবির মধ্যে আমাদের সবগুলা শেষ। এই জায়গাটা অবজেক্টিভে বেশি দরকার, বা সিকিউতে আসতে পারে ক্লোরাইড শিফট, বাট পটাশিয়াম সরি অক্সিজেনটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি হিমোগ্লোবিনেরটা একটু দেখে রাখতে পারো। তাহলে দেখো বিশ্রামকালে প্রতি মিনিটে এটা হলো 14 থেকে 18 বার নিঃশ্বাস নেয়, সো রেটটা একটু পরে রাখতে পারো ভালো। তারপরে আমাদের আছে 1 মিনিট, কি হলো, ওকে, কোন নার্ভটি শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ করে? মূলত এখানে ভ্যাগাস নার্ভটা কাজ করে, আমরা যে দেখেছিলাম কাশির ক্ষেত্রে। এবার আসি শ্বাসনালীর সংক্রমণ, আমাদের পড়া মোটামুটি শেষ। ঊর্ধ্ব শ্বাসনালী মানে কি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কে আছে আর লোয়ারে কে আছে? আগে লোয়ারটা শিখো। লোয়ারের মধ্যে শুধু দুইজন, শ্বাসনালী আর ফুসফুস। এখন পরীক্ষায় ঝামেলা করে কি, আপারের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। আমাদের আপার বললে মনে পড়ে বা ঊর্ধ্ব বললে মনে পড়ে, তার মানে মনে হয় আমাদের ষড়যন্ত্র, তারপর মনে হয় আমাদের ট্রাকিয়া, এগুলো না। আপারের মধ্যে দেখো নাক কান পর্যন্ত আছে, নাক কান গলা সাইনাস, নাক কান গলার সাইনাস। এইটা একটু ভালো মতো স্টার দিয়ে দেখে রাখো, পরীক্ষায় ঝামেলা করতে পারে। আপারের মধ্যে কিন্তু ষড়যন্ত্র বা এগুলা নাই, কি আছে? নাক কান গলার সাইনাস, মানে রেসপিরেটরি উপরে, উপরের দিকে, ঠিক আছে, নাক কান গলা আর সাইনাস। এখন দেখি তাহলে সাইনাসের মধ্যে যেটা হয় সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। সাইনাস কয় রকম? 4 জোড়া হতে পারে বা 4 রকম। এই যে আমাদের ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড আর স্ফেনয়েড। এটা পড়তে পারি আমরা কি দিয়ে? আমরা পড়তে পারি হলো ফেমাস দিয়ে পড়তে পারি, ঠিক আছে, এটা আমরা ফেমাস দিয়ে পড়তে পারি, বাট ভুল বানানে শিখবো। ফেমাস ইচ্ছা করে এই ভুল বানান শিখাচ্ছি, কারণ আমাদের পরীক্ষার জন্য লাগবে। ফে থেকে হলো ফ্রন্টাল, এই থেকে হলো এথময়েড, এথময়েড, এম এ ইচ্ছা করে একসাথে শিখাচ্ছি কারণ এটা ম্যাক্সিলারি, ঠিক আছে, ম্যাক্সিলারি বানানটা এম এ দিয়ে, কারণ পরীক্ষায় ম্যান্ডিবুলার দিয়ে ভুল করতে পারো, ম্যাক্সিলারি, ঠিক আছে, তাহলে এটা হবে ম্যাক্স দিয়ে ম্যাক্সিলারি, বা মাস দিয়ে ম্যাক্সের কাছাকাছি হচ্ছে। আর এস থেকে হলো স্ফেনয়েড। যেমনি মনে রাখো, মাথায় রেখো, এখানে কিন্তু ম্যান্ডিবুলার নাই, পরীক্ষায় ভুল করো না, ম্যান্ডিবুলার নাই, এখানে ম্যান্ডিবুলার হবে না, ফেমাস, ঠিক আছে, ম্যান্ডিবুলার হবে না, ভুল যাতে না হয়। এখন এর মধ্যে সবচেয়ে বড় হলো ম্যাক্সিলারি, প্রথমটাই সবচেয়ে বড়, ওই যে উপরের দিকে থাকে। আর এমনি চিন্তা করো, ম্যান্ডিবল আসলে জায়গায় নেই, কোথায় আছে যদি পারো একটু দেখে রাখবা, যে ম্যাক্সিলারি গালে থাকে, চোখের উপরে ফ্রন্টাল, এই যে এখানে থাকে ফ্রন্টাল, ম্যাক্সিলারি থাকবে এই যে গালের মধ্যে, এথময়েড, স্ফেনয়েড এই ভিতরের দিকে থাকে, দুই চোখের মাঝখানে। সাইনোসাইটিসের মধ্যে 2 রকম হতে পারে, অ্যাকিউট মানে কম সময়, খুব হঠাৎ, আর ক্রনিক মানে দীর্ঘ সময়। অ্যাকিউটের মধ্যে 4 থেকে 8 না পড়ে 1 থেকে 2 মাস পড়ো, তাহলে সহজ হবে। 2 মাসের কম হলে অ্যাকিউট, 2 মাসের বেশি হলে ক্রনিক। ক্রনিক মানে অনেক দীর্ঘদিনের। কারণ কি হতে পারে, জাস্ট রিডিং দিয়ে রাখবো একটু কষ্ট করে। মেন কথা, ইনফেকশনের কোনো কজ হলেই হবে। তবে ইম্পর্টেন্ট কথা দেখো, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো প্রোটোজোয়া নাই, এটার মধ্যে কিন্তু কোনো প্রোটোজোয়া কিংবা আমরা যদি বলি অ্যামিবা, এগুলো কিন্তু কিছুই নাই, ঠিক আছে, এগুলো কিন্তু কিছুই নাই। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া আর ছত্রাক আছে, রিডিং পড়ে রাখতে পারি, নাইস টু নো। এছাড়া ঠান্ডা হতে পারে, অ্যালার্জি, নাকের পলিপের জন্য, দাঁতের ইনফেকশন থেকে, মূল কথা ওই যে ইনফেকশনাস যেটা বললাম আমি, তো এটা একটু জাস্ট রিডিং দিয়ে রাখবো। মেন কথা এই যে এই জায়গাটা যদি ভুল না হয়। লক্ষণ কি দেখো, সাইনোসাইটিস, আইটিস মানে হলো কি, দেখি কার মনে আছে বলো তো, নামের শেষে আইটিস থাকা মানে কি, কি বোঝায়? নামের শেষে আইটিস থাকা মানে কি বোঝায় বলতো? যেমন আমরা হেপাটাইটিস নাম শুনেছি, হেপাটাইটিস নাম শুনেছি, তাই না? নামের শেষে আইটিস থাকা মানে কি? বা কার্ডাইটিস নাম শুনে থাকতে পারো। আইটিস মানে প্রদাহ, ইনফ্ল্যামেশন। ধরো একটা পিঁপড়া আমাদের হাতে কামড় দিয়েছে, যে জায়গায় কামড় দিয়েছে দেখবা ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়, তাই না? তো এখানে ওই কেসগুলো হবে। দেখো কি হয়েছে, দেখেছো যে মাথা ব্যথা হবে, তারপরে এখানে দেখো জ্বর, ওই যে বললাম যেটা, ওই জায়গাটা গরম হয়ে যায়, জ্বর জ্বর ভাব। তারপরে দেখো নাক থেকে তরল পদার্থ বের হবে, ডিসচার্জ বের হবে, কারণ ইনফেকশন হয়েছে, ডিসচার্জ হবে। আর কাশি তো নর্মাল কথা, রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু হওয়া মানে কাশি হবে না, এটা খুবই আনলাইকলি, কাশি মোটামুটি হবেই সব ক্ষেত্রে। ওটিটিস মিডিয়া কি? ওটিটিস মিডিয়া মানে মিডিয়া হলো মিড এয়ারকে বোঝাচ্ছে বা মধ্যকর্ণকে বোঝাচ্ছে। কিরকম? ধরো আমাদের এই যে গলবিল শিখেছি না একটু আগে আমরা, এই গলবিলের সাথে না কানের একটা কানেকশন থাকে। এই যে দেখো, এই যে কই গেল কানেকশনটা, এই যেটা দেখতে পাচ্ছ কিনা, এই যে এটা, এটাকে আমরা বলি হলো ইউস্টেশিয়ান টিউব। এটাকে আমরা বলতেছি ইউস্টেশিয়ান টিউব। এই যে ইউস্টেশিয়ান টিউবটা, এই টিউবটা কোত্থেকে যাচ্ছে আমাদের, আমাদের গলবিল থেকে এই মধ্যকর্ণ পর্যন্ত। যখন বাচ্চাদের বিশেষ করে একদম ছোটবেলায় শোয়া খাওয়া হয়, শোয়া খাওয়ানো হয়, এই জিনিসটা আসলে খারাপ। কি হয় অনেক সময় খাবার কি হয়ে যায়, এই ইউস্টেশিয়ান টিউব বেয়ে বেয়ে, কারণ এটা শুয়ে থাকে,
সুন্দর মতো খাবার এখানেই চলে আসে। কই চলে আসে? আমাদের কানে চলে আসে, মধ্যকর্ণে চলে আসে। যখন এখানে খাবার চলে আসবে কি হবে? ইনফেকশন। ইনফেকশন থেকে আস্তে আস্তে এখানে পানি জমা হয়ে এরকম বিরাট একটা ইনফেকশন হয়ে যাবে। এটাকে আমরা বলি ওটিটিস মিডিয়া। ওটিটিস মিডিয়া, এটা তাহলে এক ধরনের কিন্তু ওটিটিস মানে প্রদাহ। এটাও অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, জাস্ট নাম জেনে রাখবো। মেনলি এখান থেকে হলো আমাদের এই যে কারণগুলো দেখে রাখতে পারি, যে এখানে হলো প্রধানত ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক। এখানে কিন্তু প্রোটোজোয়া বা কিছুই নাই। ব্যাকটেরিয়া পরে মধ্যকর্ণের সাথে যে সংযোগস্থল ফুলে গিয়ে হতে পারে, প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হতে পারে। শিশুদের হয়। লক্ষণের মধ্যে অবশ্যই 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 এটা মনে রাখবো, 104°F। তারপরে দেখো কানে ব্যথা, কারণ কি? কানের মধ্যে সমস্যা হয়েছে, কানে ভো ভো ধ্বনি স্বাভাবিক, কানের মধ্যে কি হবে না, শুনতে পাবে না তো কিছু, কি হবে? ভো ভো ধ্বনি, মনে হবে সারাদিন ভো ভো করতেছে। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমাদের কি এখন ভো ভো করতেছে কানের মধ্যে? যে ভাই কি আর ওটিটিস মিডিয়া পড়াচ্ছেন, আমার নিজের কানে এখন আমার কি ওটিটিস মিডিয়া হয়েছে নাকি? তোমাদের কান কি এখন ভো ভো করতেছে? এই যে আমাদের স্লাইড শেষ বললেই চলে, একদম মানে আমাদের জীবনের মানে ক্লাসের অন্তিম পর্যায়ে চলে আসছি। ধূমপাই আর অধূমপাই দেখেই বুঝতেছো, যে অধূমপাই কত সুন্দর পিঙ্ক কালার একটা লাং, পিঙ্ক কালার একটা ফুসফুস, আর এটা দেখো কি আছে, কালচে হয়ে গেছে। কালচে কেন হয়েছে জানো? যখন এই যে ধূমপান বেশি খাওয়া হয় তখন কি হয়, ধূমপানে কি থাকে, নিকোটিন, তারপর আরো বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে। ওরা কি করে, ইরিটেশন করে, ওরা লাংসে যে ইরিটেশন করে, যার ফলে লাং কি করে, প্রথম প্রথম বলে যে মারামারি করি, প্রদাহ হয়। প্রদাহ হয় একবার, দুইবার, তিনবার, আস্তে আস্তে লাং বলে যে না আমি আর পারতেছি না, আমার আর চেয়ে উল্টা কাজ করতে হবে। চিন্তা করো, তুমি যদি কারো পেটে বারবার ঘুষি মারো, সে কি পেট শক্ত করে ফেলবে না? তাই না? সো ও কি করে, লাংস এই কাজটা করে, বারবার ওকে ইরিটেশন করতেছে, বারবার ওকে প্রদাহ করতেছে। ও বলে যে না আমি আর এমনি পারতেছি না। ও তখন কি করে, আরো বেশি ফাইবার জমা করে, আরো বেশি ফাইবার জমা করে, করে 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 কি করে, ওর ওয়ালটাকে পুরো করে ফেলে, ওর দেয়ালটাকে মোটা করে ফেলে, যে আয় এবার এবার আমি ইরিটেশন নিয়ে আয়। ঝামেলা হয় কি, এইটা করতে যে ও বুঝে না, ও যে নিজের মানে লাংসি হওয়া উচিত, বেলুনের মতো হওয়া উচিত, যাতে ফুলতে পারে সহজে, ও যে নিজের ক্ষতি করছে বুঝতেই পারে না। সো এইটাই হলো মূলত এই ধূমপানের একটা টাইপের সমস্যা। আর এই যে নিকোটিন বা আদার্সের জন্য এই যে দেখো লাংটা আর ওর অবস্থাই থাকবে না, লাংটা কি হয়ে যাবে, বারবার ক্ষতি হবে, বারবার ড্যামেজ হইতেছে। এই ড্যামেজ হয়ে হয়ে দেখো লাংটা চুপসে যায়, কিছুটা পরিমাণ কালচে হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি ছবি দেখি, যে দেখছো কালো মানে হলো বাতাস আছে, তো দেখো, আর সাদা মানে বাতাস নাই, ফাইব্রোসিস হয়েছে, মানে কি ফাইবার জমা হয়েছে, পুরো হয়ে গেছে, তরল জমেছে। যে দেখেছো এরকম কত জায়গা তরল জমেছে, মানে কি বাতাস রাখার জায়গাই কমে গেছে, শক্ত হয়ে গেছে লাংটা, লাং শক্ত হয়ে গেছে। তাহলে দেখি যে এখানে পার্থক্য, ফুসফুসের পানি জমা, এটা ধূমপাইয়ের ক্ষেত্রে হতে পারে, অধূমপাইতে হবে না। অ্যালভিওলাসের ক্ষেত্রে, ধূমপাইয়ের ক্ষেত্রে কি হবে, ড্যামেজড হয়, ক্ষতি হবে, শেপ এন্ড সাইজ ঠিক মতো থাকবে না, এটা হলো ড্যামেজ হয় না, নর্মাল থাকবে। এটার ক্ষেত্রে নর্মাল অ্যালভিওলাস পাবো আমরা। তারপরে দেখি আমরা সিলিয়া, দেখা যায় সিলিয়া এখানে ইমোবাইল হয়। সিলিয়া গুলো নর্মালি কি হওয়ার কথা, ঝাড়ু দেওয়ার কথা, এরা ঝাড়ু দিতে পারে না, ক্ষতি হয়ে ওরা ওদের চলাচলের অবস্থা হারায় ফেলছে। আর এটা কি হবে, এটা হলো মোবাইল হয়, মানে চলাচল করতে পারে। তারপরে দেখি ফুসফুসের অ্যালভিওলারের প্রাচীর, এটা দেখা যায় প্রাচীর পুরো হয়ে যাবে, আর এটা হলো স্বাভাবিক বা নর্মাল থাকবে, নর্মাল এবং পাতলা যে অবস্থা থাকে বেলুনের মতো। এমফাইসেমা মানে হলো ওই যে বারবার ক্ষতি করতে করতে গর্ত করে ফেলে, ওই জায়গায় গর্ত করে ফেলে। এই গর্তটা ধূমপাইয়ের ক্ষেত্রে দেখা যায় গর্ত আছে, এখানে দেখা যায় গর্ত নাই। আর কি আছে, টিউমার আর ক্যান্সারের দিকে ওরা যাইতে পারে, ওরা যাবে না। আলটিমেটলি এখান থেকে কিন্তু এই স্মোকিং থেকে কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, লাং ক্যান্সার দিকে চলে যেতে পারে। ঠিক আছে, আর কি আছে, এই যে দেখো ক্ষতিকর দিকে অনেক কিছু। প্লিউরাইসি মানে হলো প্লিউরাতে যদি প্রদাহ হয়, প্লিউরাতে প্রদাহ হলে সেটাকে আমরা বলি প্লিউরাইসি, জাস্ট নাম জেনে রাখবো। ফাইব্রোসিস মানে ওই যেটা বললাম, ফাইব্রাস হয়ে ঠিক হয়ে যাবে, মোটা হয়ে যায়, পুরো হয়ে যায়, শক্ত হয়ে যায়। এছাড়া কোভিড এর দিকে অন্য কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে, হার্ট অ্যাটাকের দিকে, ফুসফুসে যে ক্যান্সার বললাম যেটা, লাং ক্যান্সারের দিকে যাইতে পারে, টিউবারকুলোসিস বা যক্ষা হইতে পারে, এমফাইসেমা গর্ত হয়ে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস পর্যন্ত চলে যেতে পারে, অ্যালভিওলাস থেকে কই ব্রঙ্কাসে উঠে যেতে পারে, এত বেশি বড় হইতে পারে। ঠিক আছে, ওকে। কুইজ 9 কি এমফাইসেমার ক্ষেত্রে কি হয়, দেখো অলরেডি বলছি, ফাঁকা জায়গা, গর্ত তৈরি হয়, ফাঁকা জায়গা বা গর্ত তৈরি হবে। মধ্যকর্ণের সংক্রমণকে কি বলা হয়, ওটিটিস মিডিয়া। মধ্যকর্ণে ওটিস মিডিয়া রোগের কোন জীবাণু দ্বারা সংক্রমণ হয়, দেখো বলো, এটা অ্যান্সার কি? কখনো তোমাদের এমন আসবে না, বাট মাথায় রেখে এটা কিন্তু মাল্টিপল অ্যান্সার। ব্যাকটেরিয়া বা আমরা এটা কাজ করি, সংক্রমণ হয় না বলে দিই। এবার অ্যান্সার দাও, এবার অ্যান্সার দাও, সংক্রমণ হয় না, এটার অ্যান্সার কি হবে?
বলো তো এটা অ্যান্সার কি হবে যদি না বলি? দেখো ব্যাকটেরিয়াল হইতে পারবে, ফাঙ্গাল হইতে পারবে, ভাইরাসও কিন্তু হতে পারে, প্রোটোজোয়া কিন্তু হয় না। না বললে অ্যান্সার হয়েও সি। টিস্যু কোষে অক্সিজেনের যোগানের চাহিদার তুলনায় কম হলে তাকে আমরা কি বলি? ওকে, যদি অক্সিজেন কমে যায় টিস্যু কোষে তাকে আমরা বলি হাইপক্সিয়া, ঠিক আছে? তাকে আমরা বলি হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে কি? যদি কম হয়। অ্যানক্সিয়া মানে যদি নাই থাকে, আর এটা হলো যদি কম হয় তাহলে হাইপক্সিয়া বলি আমরা, ঠিক আছে? ওকে, ডিজনিয়া মানে শ্বাস প্রশ্বাস যদি ঠিক মতো না হয়। অ্যাপনিয়া মানে, এই ডিজনিয়া মানে যদি শ্বাস, ওকে, এটা যদি শ্বাস প্রশ্বাস ঠিক মতো না, কমে যাওয়া, সহজ কথায় কমে যাওয়া। আর অ্যাপনিয়া মানে যদি এখানে কি হয়ে যায়, হঠাৎ করে শ্বাস অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলি অ্যাপনিয়া। লাস্টে তোমাদের জন্য প্র্যাকটিস শিট, আশা করছি আমরা পারবো, হোপফুলি পারা উচিত ইনশাল্লাহ, তাই না? আশা করছি আমরা সুন্দর মতো পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং দুঃখিত তোমাদের জীবন থেকে অতি মূল্যবান আধা ঘন্টা সময় বেশি নেওয়ার জন্য। ওকে, সো আশা করছি আমরা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছি। আসলে যে আমাদের 2টা চ্যাপ্টার ছিল তাই একটু লেট হয়ে গিয়েছে, কারণ P1 পার্ট 1 পার্ট 2 একসাথে। তো চেষ্টা করেছি যতটা ইজি করা যায়। হোপফুলি ভাই চকলেট কই, ইনশাল্লাহ তোমরা ডিউতে চান্স পাও, পাশের ক্যাম্পাসে আছি, অবশ্যই দেখা হবে তখন, ইনশাল্লাহ অবশ্যই চকলেট পাবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভাই পরীক্ষা কিন্তু চলে আসতেছে, সময় কিন্তু ঘনায় আসতেছে। আজকে কত, আমরা B7 পড়ে ফেলছি, কিন্তু তোমাদের কবে পরীক্ষা? ফেব্রুয়ারিতে না? ডিউতে কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা, তাহলে কিন্তু বেশি দিন যে টাইম আছে বলা যাবে না। কিন্তু এখন থেকেই যা যা গ্যাপ আছে কষ্ট করে গ্যাপগুলো পড়ার চেষ্টা করো, কষ্ট করে গ্যাপগুলো পড়ার চেষ্টা করো। মানে আজকের ক্লাসটা যেটা করেছো চেষ্টা করো আজকালের মধ্যে শেষ করে ফেলতে। আগের যদি কোনো গ্যাপ থেকে থাকে চেষ্টা করো প্রতিদিনই আধা ঘন্টা বা 45 মিনিট টাইম বেশি নিয়ে গ্যাপগুলো শেষ করে ফেলতে। পরে কিন্তু আর সময় পাবা না যখন সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল শুরু হবে, ঠিক আছে? সো প্লিজ এটা চেষ্টা করবো, ইনশাল্লাহ খুব ভালো কিছু অপেক্ষা করতেছে। অনেক দোয়া থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হয়ে যাবে।